ইনভলভ তো অনেকদিন ধরে চিৎকার করছি। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টায়ার র্যাকেট এর সঙ্গে যুক্ত। রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয়, মধ্যমগ্রামের চেয়ারম্যান হিসেবে, সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে, বাড়ির দুজন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে, আমরা যা জানি বলে দিলাম। সবাই জানে এরা শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে। দেখুন, শুভেন্দু অধিকারী যে কথাটি বলতে চাইলেন যে পৌর নিয়োগ দুর্নীতির এই তদন্ত নিয়ে ভোটের সাথে কোনো সম্পর্ক নেই, এটা যেরকম ঠিক একদিকে, কিন্তু মানুষকে বোঝাবেন কি করে? মানুষকে বোঝাবেন কি করে? কারণ মানুষ তো জানতে চায়, মানুষ তো চেয়েছিল যে আজ থেকে 1 বছর 9 মাস আগে যখন পৌরসভার এই নিয়োগ দুর্নীতি সামনে আসে, মানুষ চেয়েছিল যে যারা যারা এর পেছনে যুক্ত আছে তাদের ইডি আর সিবিআই তদন্ত করে ধরুক, কার ধরে তাদের জেলে ঢোকাক, তাদের জেলের ঘানি টানাক। এটা তো মানুষ চেয়েছিল, কিন্তু মানুষকে এই জায়গাটা আপনারা বোঝাবেন কি করে? তার কারণ দেখুন, তৃণমূল কংগ্রেসের শাসক দল বারবার প্রত্যেকটা ক্ষেত্রেই না মানুষকে বিভ্রান্ত করবার কাজ করে। যখন ভোটের আগে সিবিআই এর ইডি কোনো দুর্নীতি নিয়ে তদন্তের ক্ষেত্রে যদি শাসক দলের কোনো নেতা বা মন্ত্রীর বাড়িতে তল্লাশিতে যায়, তখন বলে ভোট এসে গেছে, ইডি আর সিবিআই কে অ্যাক্টিভ করে দিয়েছে বিজেপি বলে। আর যদি সামনে ভোট না থাকে, যদি ইডি আর সিবিআই তদন্তের স্বার্থে কোনো শাসক দলের নেতার বাড়িতে যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলে যে বাংলা জিততে পারেনি, তাই প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি, এখানকার শাসক দলের নেতাদের মেলাইন করবার চেষ্টা করছে। কিন্তু মানুষের এই ভুলটা ভাঙবে তখনই যখন ইডি আর সিবিআই এর তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত দোষীরা সাজা পাবে, প্রকৃত দোষীদের চিহ্নিত করা সম্ভব হবে, তাদের জেলের ঘানি টাঙানো হবে, তখনও মানুষ বিশ্বাস করবে। না হলে মানুষকে এই ভুলটা কিন্তু তৃণমূল কংগ্রেস বোঝাতে থাকবে। গতকাল সুজিত বোসের যে 8টা জায়গায় তল্লাশি হয়েছে, তার ছেলের রেস্টুরেন্ট থেকে শুরু করে তার পিএর অফিস কোনো জায়গায় বাদ দেয়নি। দেখুন, সুজিত বোস ধোয়া তুলসী পাতা নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। কারণ সুজিত বোসের বিধানসভায় আপনি ঢুকলে 50 মিটার অন্তর অন্তর সুজিত বোসের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগা এক একটা হোর্ডিং পাবেন। সেই হোর্ডিং এর দাম মিনিমাম ন্যূনতম হলো 500 টাকা, এবং সারা তার বিধানসভা ঘুরলে কয়েক কোটি টাকার হোর্ডিং সারা বছরই তারা টাঙানো থাকে। সুতরাং এই টাকা নিশ্চয়ই গায়ের রক্ত জল করা পয়সা দিয়ে যে আসে না, এটাই স্বাভাবিক। এই সুজিত বোস যখন 2008 সালে ভোটে দাঁড়িয়েছিল, সেই সময় হলফনামায় সম্পত্তির পরিমাণ দিয়েছিল মাত্র 42 লক্ষ টাকা। 2006 সালে সম্পত্তির পরিমাণ দিয়েছিল 30 লক্ষ টাকা। 2011 সালে সম্পত্তির পরিমাণ দিয়েছিল 60 লক্ষ টাকা। 2016 সালের দিয়েছিল 1,32,00,000 টাকা। আর 2021-এ সেই 1 কোটি বেড়ে হয়ে গেছিল 6,58,00,000 টাকা। আর আজকে বর্তমান নিশ্চয়ই যে সেটা 12 কোটির উপরে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই পয়সা যে ধান্দাবাজি করে, চিটিংবাজি করেই এসেছে, এ বিষয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ করে পৌরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই ইডির এত তৎপরতার কারণ কি? দেখুন, যে কোনো কিছুর তদন্তের মতো চলে। সিবিআই আর ইডি কোর্টে যেরকম ডেট পড়ে, সেই ডেট হিসাবে তাদের তদন্ত কতদূর অগ্রগতি হয়েছে, তদন্তের কি স্ট্যাটাস আছে, সেগুলো কিন্তু তাদেরকে কোর্টে জমা দিতে হয়। এক্ষেত্রেও কিন্তু হয়েছে। হয়তো তদন্তের স্বার্থে, গোপনীয়তার স্বার্থে সবকিছু মিডিয়ার সামনে আসা সম্ভব হয় না। দেখুন, এই শিক্ষা দুর্নীতির তদন্ত করতে গিয়ে যখন ইডি আর সিবিআই এর হাতে এই পৌর নিয়োগ দুর্নীতির তথ্য উঠে আসে, এবং তারপরে যখন অয়নশীলের সল্টলেকের অফিসে গিয়ে তদন্ত করবার পর যখন ওএমআর শিট এবং নিয়োগ দুর্নীতির আরও তথ্য ইডি আর সিবিআই এর হাতে চলে এসেছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেছিল যে 17টা পৌরসভার এই নিয়োগ দুর্নীতিতে জড়িত আছে, যেখানে পৌরসভার কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সেই ওএমআর শিট টেম্পারিং থেকে শুরু করে
ফাঁকা খাতা জমা দেওয়া সব রকম সবকিছু হয়েছে, যার সাথে জড়িত আছে সেই পৌরসভার চেয়ারম্যান থেকে পৌরসভার ফিনান্স অফিসার এবং এক্সিকিউটিভ অফিসার, এমনকি ডিএলবির অফিসারও এর সাথে যুক্ত আছে। এই খবর আমরা পরিষ্কারভাবে সামনে দেখেছিলাম। কিন্তু এতদিন পরে কি হঠাৎ সিবিআই বা ইডি অ্যাক্টিভ হলো, নাকি তদন্ত চলছিল? গত 13ই সেপ্টেম্বর 2025 যখন অয়নশীল কলকাতা হাইকোর্টে তার জামিনের জন্য আবেদন করেও জামিন খারিজ হয়ে যায় জামিনের আবেদন, সেই সময় দাঁড়িয়ে অয়নশীল 13ই সেপ্টেম্বর 2025 ঠিক আজ থেকে 1 মাস আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তার আইনজীবী আবেদন করেছিল যদি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হতে পারে তাহলে অয়নশীলের কেন জামিন হবে না। এই প্রশ্নটা যখন সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে রেখেছিল, সেই সময় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেছিল যে আপনাদের তদন্ত কতদূর এগিয়েছে, সেই সময় দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী পরিষ্কারভাবে বলেছেন যে এই পৌরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্ত আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। তখন প্রশ্ন কিন্তু উঠেছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে তাহলে এখনো কেন চার্জশিট জমা দেননি? তদন্ত শেষ হয়ে গেছে বলছেন, তাহলে চার্জশিট জমা দেননি কেন? চেপে ধরেছে সিবিআইয়ের আইনজীবী। সেই সময় দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছেন যে আমরা তদন্তের শেষের মুখে। কিন্তু সিবিআইয়ের আইনজীবীর এই কথার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে সিবিআইয়ের আইনজীবীকে জানিয়ে দিয়েছে 13ই সেপ্টেম্বরে দাঁড়িয়ে যে আগামী 3 মাসের মধ্যে পৌরসভার নিয়োগের দুর্নীতির তদন্ত সম্পূর্ণ করতে হবে। মানে 13ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর, 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বর, 13ই নভেম্বর থেকে 13ই ডিসেম্বর, অর্থাৎ 13ই ডিসেম্বরের মধ্যে সিবিআইকে পৌরসভা নিয়োগের দুর্নীতির তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে হবে। পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আইনজীবীকে জানিয়ে দিয়েছে। এবং যদিও অয়নশীলের কিন্তু জামিন হয়নি, কারণ সিবিআই যতদূর অব্দি তদন্ত এগিয়েছিল পৌরসভা নিয়োগ দুর্নীতিতে, সেই তদন্তের সমস্ত তথ্য সুপ্রিম কোর্টের কাছে দেওয়ার পরে সুপ্রিম কোর্ট কিন্তু অয়নশীলের জামিন কিন্তু মঞ্জুর করেনি, বলেছে অয়নশীলের জামিন দেওয়া যাবে না। তাহলে সুপ্রিম কোর্ট কোথাও একটা সিবিআই বা ইডির এই তদন্তের উপরে সন্তুষ্ট হয়েছে বলেই অয়নশীল কিন্তু জামিনটা পায়নি, না হলে অয়নশীল জামিনটা পেয়ে যেত। আর সিবিআই আর ইডির এই আইনজীবীর এই তথ্যের উপরে সুপ্রিম কোর্ট কিছুটা হলেও ভরসা রেখেছে বলেই বা সুপ্রিম কোর্ট বুঝেছে বলেই যে আর 3 মাস সময় দিলে ইডি বা সিবিআই অফিসাররা এই তদন্ত শেষ করতে পারবে, তাই 3 মাস সময় দিয়েছে। সুতরাং 3 মাসের মধ্যে ইডি আর সিবিআই এর কে এই পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। সুতরাং সারা বছর ধরেই তারা এই দুর্নীতির তদন্তটা করছিল। অনেক তথ্য গোপন রাখার জন্য সংবাদ মাধ্যমের সামনে হয়তো আসে, কারণ সেই সময় দাঁড়িয়ে সুজিত বসুর বাড়ি থেকে শুরু করে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে শুরু করে একাধিক জায়গায় দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অনেককে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ, তাদের বাড়িতে গিয়ে তল্লাশি কিন্তু সিবিআই ইডি করেছিল। সুতরাং ডিসেম্বরের 13 তারিখের মধ্যে এই পৌরসভা নিয়োগের দুর্নীতির তদন্ত যে শেষ করতে চলেছে এবং চার্জশিটও জমা হবে, এবং তার আগে এটাই দেখার আছে যে কাদের কাদের গ্রেপ্তার করে, তার আগে এটাও দেখার আছে যে এই 3 মাসের মধ্যে আরো কার কার বাড়িতে সিবিআই বা ইডি হানা দেয়, কার কার ব্যবসায়িক জায়গায় গোডাউনে হানা দেয়, এটাও কিন্তু দেখার আছে। সুতরাং যতই রাজনৈতিক প্রতিহিংসা বলে তৃণমূল কংগ্রেস চালিয়ে দিক না কেন, যতই ভোট এসেছে বলে চালিয়ে দিক না কেন, যতই বলুক না কেন যে উত্তরবঙ্গে খগেন মুর্মু মার খেয়েছে, নরেন্দ্র মোদী টুইট করেছে এবং অমিত শাহ, সুতরাং অমিত শাহর নির্দেশেই এই কাজ হচ্ছে। অনেক ইউটিউবারকে দেখছি এই কথা বলতে, কিন্তু আসল চাপ যেখান থেকে এসেছে সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, যার নির্দেশে সিবিআই ইডিকে
আর 3 মাস অর্থাৎ ডিসেম্বরের 13 তারিখের মধ্যেই এই পৌর নিয়োগের দুর্নীতির তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে হবে। এটাই একমাত্র আসল কারণ ইডি আর সিবিআই এর পরিষ্কারভাবে আরো তৎপর হয়ে ওঠার পেছনে। ধন্যবাদ, নমস্কার।